আমরা জটিল সংখ্যার কমপ্লেক্স নাম্বার লেকচার 1 কমপ্লিট করছিলাম। তো যারা এখানে উপস্থিত আছি, যদি কেউ আমার কমপ্লেক্স নাম্বারের লেকচার 1 যদি না দেখে থাকি, লেকচার 1টা আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে, আমরা দেখে নিব, পরবর্তী দেখে নিব। তবে ওইটা না দেখলেও খুব একটা সমস্যা হবে না, তবে আমরা দেখে নিব। তো আজকে জটিল সংখ্যার লেকচার 2 আমরা শুরু করব। হচ্ছে আমাদের টপিক্সের নাম হচ্ছে, যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমার মডুলাস টপিক্স দিয়ে আমরা শুরু করব। বাংলায় এটাকে মডুলাস বা পরম মান বলে থাকে। মডুলাস টপিক্স দিয়ে আমরা শুরু করব। বাংলা এটাকে অনেকে পরম মানও বলে থাকে। আমরা কিন্তু অলরেডি মডুলাসের সঙ্গে পরিচিত। যারা বাস্তব সংখ্যা করছেন দেখবেন বাস্তব সংখ্যার একটা টপিক ছিল মডুলাস বা পরম মান। তো জটিল সংখ্যায়ও মডুলাস বা পরম মান আছে, বাট একটু ডিফারেন্ট আছে। জটিল সংখ্যায় মডুলাস বলতে আমরা কি বুঝাই? জটিল সংখ্যায় আমরা মডুলাস বলতে বুঝাই মূল বিন্দু থেকে জটিল সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে আমরা বলে থাকি, ইংরেজিতে লিখি এখানে মডুলাস। সবাই একটু খেয়াল করবো। আমরা জটিল সংখ্যায় মডুলাস বলতে আমরা কি বুঝাই? মূল বিন্দু থেকে, আমরা সবাই মূল বিন্দু চিনি, মূল বিন্দু থেকে জটিল সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে মডুলাস বলা হয়। ব্যাপারটা কীরকম? সাপোজ আপনাকে একটা জটিল সংখ্যা বলা হইলো z = x + iy। এই জটিল সংখ্যার মডুলাস আপনাকে নির্ণয় করতে বললো। আমরা কী নির্ণয় করব? প্রথমেই এইটাকে যদি আমরা আর্গন্ড ডায়াগ্রাম দেখাই, আমরা সবাই জানি আর্গন্ড চিত্রের মধ্যে জটিল সংখ্যাকে সেট করার জন্য এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় বাস্তব অক্ষ, যাকে আমরা নর্মালি বলে থাকি এক্স অক্ষ। এখানে এটাকে নামকরণ করা হয় বাস্তব অক্ষ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর এখানে এইটাকে আমার বলা হয়, আমরা জানি এইটাকে কি বলা হয়? এইটাকে আমার বলা হয় হচ্ছে আমার কাল্পনিক, এটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। তো যেটা আমরা নর্মালি বলে থাকি এক্স অক্ষ, এখন বলা হয় বাস্তব অক্ষ। আর যেটাকে আমরা বলে থাকি ওয়াই অক্ষ, এখন বলা হয় কাল্পনিক অক্ষ। তাহলে এই যে প্রথম যে অংশটা, এটাকে বলা হয় রিয়াল পার্ট বা বাস্তব অংশ, যেটা আমরা কি বরাবর সেট করি? বাস্তব অক্ষ বরাবর। সাপোজ আমি বললাম এতটুকু হচ্ছে আমার এখানে এক্স, এতটুকু এক্স ডিফাইন করলাম, যেহেতু এক্সের মান আমরা জানি না। আর এই যে আই ওয়াই, এখানে ওয়াইটাকে বলা হয় কাল্পনিক অংশ, যেটা আমরা কোথায় সেট করি? কাল্পনিক বা অবাস্তব অক্ষ বরাবর। সাপোজ এখানে এই পয়েন্টটাকে আমরা ডিফাইন করলাম ওয়াই, যেহেতু এখানে এক্সটা প্লাস, এক্স প্লাস মানে ডান দিকে, যদি এক্স মাইনাস হইতো বাম দিকে, আর এখানে ওয়াই প্লাস মানে উপরে, যদি মাইনাস হইতো ওয়াইটাকে আমরা কোথায় লিখতাম? নিচে লিখতাম। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকেই এটাকে ক্রমজোড় সেট করলে আমরা বলে থাকবো এক্স, ওয়াই। যদি আমরা স্থানাঙ্ক আকারে লিখি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এই বিন্দুটাই কিন্তু আমার হচ্ছে z = x + iy। এই যে এই পয়েন্টটাই হচ্ছে আমার z = x + y। আমি কি করলাম? আমি এখানে এই জটিল সংখ্যা যে বিন্দুটা, জটিল সংখ্যা, এটাকে আমরা আর্গন্ড ডায়াগ্রামে সেট করছি, এই বিন্দুটা। এখন খেয়াল করি আমরা মডুলাস বলতে আমরা কি বলছি? মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু আমার, এই যে এটাকে আমরা মূল বিন্দু বলে থাকি, যেটা আমরা বলে থাকি 0,0। মূল বিন্দু থেকে জটিল সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে, এখানে জটিল সংখ্যা কোন বিন্দু ডিফাইন করে? এই যে এই বিন্দুটা, এই বিন্দুর জন্য এতটুকু এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। এটা কার মান? বাস্তব অক্ষের মান। এইটা কার মান? কাল্পনিক অক্ষের মান। তাহলে এখন দূরত্ব বলতে যদি আমরা এই বরাবর একটা দাগ দেই, এই যে লাল কালি দিয়ে আমি দাগান্বিত করলাম, এই দূরত্বটাকেই বলা হয় মডুলাস। জটিল সংখ্যায় এই যে মূল বিন্দু থেকে এই যে জটিল সংখ্যার বিন্দু, এই দূরত্বটাকেই, মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হয় মডুলাস, যেটাকে আমরা প্রকাশ করি সাধারণত আর = মডুলাস জেড দ্বারা। মডুলাস জেড বলতে আমরা মডুলাস দেই, এটাকে অনেক সময় আর দ্বারা প্রকাশ করি আমরা। কেন আর দ্বারা প্রকাশ করি আমরা জানি, কিন্তু একটু মনে করে দেখেন ফার্স্ট পেপারে পোলার স্থানাঙ্কের কনসেপ্টে যারা আমরা সরলরেখা করে আসছি, সবাই করার কথা, যারা এইচএসসিতে আসি
পোলার স্থানাঙ্কের কনসেপ্টে আর বলতে আমরা কি বুঝাইতাম, এই যে বিন্দু থেকে মূল বিন্দু দূরত্বটাকে, যেটাকে আমরা অনেক সময় অবস্থান ভেক্টর বলে থাকি এখানে। তাহলে এই জন্য এই জিনিসটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইজিক্যাল টু মডুলাস জেড। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বের মানটাকেই আমরা বলে থাকবো মডুলাস। এখন আমরা এইটাকে আমরা কিভাবে বের করব? আচ্ছা, এখন যদি এখানে আমরা এই দূরত্বটার মান নির্ণয় করতে চাই, যদি আমরা এই দূরত্বটার মান নির্ণয় করতে চাই, সবাই একটু খেয়াল করব, এইটা একটা কী ত্রিভুজ? এইটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা বলতে পারি এখানে তো বোর্ড দেখা যাচ্ছে নাকি? টিপো, বোর্ড দেখা এখানে। আমরা বলতে পারি, খেয়াল করার বিষয় দেখেন, আমরা এখানে বলতে পারি, যদি এখানে আমরা ডিফাইন করি, আমরা কি বলতে পারি, আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সবাই তো খেয়াল করে দেখি, এই যে এই সমকোণী ত্রিভুজের জন্য আরটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা কিন্তু বলতে পারি। এখান থেকে আর এর মান, অতএব মডুলাস জেড ইজিক্যাল টু আর ইজিক্যাল টু আমরা বলতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে আমরা পাইলাম, এইটা হচ্ছে আমার মডুলাস বের করার সূত্র। খুবই সিম্পল একটা বিষয়। এখান থেকে আমরা বলতে পারি মডুলাস জেড ইজিক্যাল টু আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি আমার সব শিক্ষার্থীরা উপস্থিত আছি এবং সবাই মনোযোগ সহকারে খেয়াল করতেছি, সবাইকে বুঝতেছি আমরা। আজকের ক্লাসটা যতটা রেসপন্সিভ হবে ততটাই আমার জন্য ভালো। আপনাদের এখানে কাজ করার মতো অনেক কিছুই দেওয়া হবে। আমি চাবো আপনারা সবাই সাড়া দিবেন এবং রেসপন্স করবেন এখানে। আচ্ছা, অলরেডি এখানে 69 জন উপস্থিত হয়েছে। আশা করি আমাদের আরও বন্ধুরা শিক্ষার্থী যোগ দিবে। আচ্ছা, এখন তো খেয়াল করি, সবাই একটু খেয়াল করবো এখানে। তাহলে মডুলাস বলতে অলরেডি কিন্তু আমরা কি বলছি, মডুলাস জেড ইজিক্যাল টু আর দ্বারা প্রকাশ করা হয়। সূত্র কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি একটা এক্সাম্পল দেই, সবাই একটু ভালো করে খেয়াল করব। সাপোজ আপনাকে বললাম জেড ইজিক্যাল টু, আপনাকে বলা হইলো এখানে 5 - 2i বলা হলো এই জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করো। তা আমরা জানি এখানে, অতএব মডুলাস জেড ইজিক্যাল টু আর রুট ওভার কী লিখবো আমরা এখানে, যদি সূত্রের মধ্যে আমরা খেয়াল করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু তাকায় দেখেন তো, এই যে লাইনের মধ্যে এক্স হচ্ছে আমার বাস্তব অংশ, এই যে বাস্তব অংশের স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইটাকে কাল্পনিক অংশ। দ্যাট মিনস আমরা বলতে পারি সিম্পলি রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। এই যেখানে বাস্তব অংশ হচ্ছে আমার 5 আর কাল্পনিক অংশ হচ্ছে আমার -2। দ্যাট মিনস 5 প্লাস -2 হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে আমরা কত পাবো, এখানে আমরা মান পাবো হচ্ছে 25 4। দ্যাট মিনস রুট ওভার 29। এইটা হচ্ছে জেড ইজিক্যাল টু 5 - 2i এর মডুলাসের মান। এখানে খেয়াল করি, এই যেখানে দিচ্ছি আপনাকে 1 নাম্বার কোশ্চেন, জেড ইজিক্যাল টু এক্স প্লাস iy -2। এইটার মডুলাস আমাকে বের করে দিবেন। 2 নাম্বার, জেড ইজিক্যাল টু এক্স মাইনাস iy প্লাস 3। এই দুইটা আমি দিলাম, এই দুইটার আমাকে মডুলাস বের করে দিব। এইটা একটা, দেখি কারা করতে পারি। বলছি এখানে মডুলাস হবে রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন জেড ইজিক্যাল টু 5 - 2i হলে রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2, মানে আয়ের সহ কাল্পনিক অংশ যেটা, ওইটার স্কোয়ার হবে, যেটার মান পাচ্ছি আমরা রুট ওভার 29। তাহলে এই যে এখানে বলছি জেড ইজিক্যাল টু এক্স প্লাস iy -2, এইটার মডুলাস কত হবে? আরেকটা হচ্ছে এখানে এক্স মাইনাস iy প্লাস 3, এইটার মডুলাস কত হবে? চলো আমরা একটু দেখে ফেলি এটা কি হইতে পারে। আমি বোর্ডটা মুছে ফেলতেছি, আশা করি সবার এখানে লেখা হয়ে গেছে। চলো আমরা বোর্ডটা মুছে ফেলি, এখানে আমরা দেখি এটা কি হইতে পারে। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন ছিল
এক নাম্বার ছিল জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু। আপনাকে বলা হয়েছিল এইটার মডুলাস নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই খেয়াল করার বিষয়, এইটাকে কিন্তু আমার একটু কাজ করতে হবে। কাজ করে এইটাকে এইভাবে লিখতে হবে। জটিল সংখ্যার সাধারণ আকার, সাধারণ আকার কি ছিল? বাস্তব অংশ একসাথে, কাল্পনিক অংশ একসাথে। এই যে এখানে আয়ের সহগ যেটা, এটা হচ্ছে আমার কাল্পনিক অংশ, আর এইটা হচ্ছে বাস্তব অংশ, কারণ এখানে কোনো আয় নাই। তো বাস্তব আর কাল্পনিককে আগে আলাদা করতে হবে। করার পরে এখন আপনি লিখতে পারেন অতএব মডুলাস জেড ইজ ইকাল টু আর ইজ ইকাল টু, কী বলছিলাম সূত্র আমরা, যে রুটওভার বাস্তব অংশের স্কোয়ার। এখানে বাস্তব কোনটা? যেটা আই মুক্ত। এখানেও আই নাই, এখানেও আই নাই। তো বাস্তব অংশের স্কোয়ার বলতে আমরা বলতে পারি এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, প্লাস বলছিলাম কাল্পনিক অংশের স্কোয়ার। কাল্পনিক অংশ বলতে এখানে আমরা বলতে পারি এই যে ওয়াই স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার। এইটাকে আরও ভাঙানো যায়, আপাতত ভাঙানোর দরকার নাই, আমি এতটুকুই চাচ্ছিলাম জানার জন্য। তাহলে প্রথম কোশ্চেনের মডুলাসের মান হচ্ছে এইটা। কার কার হয়েছে নিজেরাই চেক করে নেই। প্রথম কোশ্চেনের মডুলাসের মান হচ্ছে এইটা। এইটাকে আর ভাঙানো যায়, দরকার নেই আপাতত। তো যদি এখন সবাই আশা করি দ্বিতীয়টা আমরা পারবো। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল এখানে জেড ইজ ইকাল টু এক্স মাইনাস আই ওয়াই প্লাস থ্রি। এখন এটা সবাই পারবেন। এখানে আবার এটাকে যদি আমি সাজায় লিখি এক্স প্লাস থ্রি মাইনাস আই ওয়াই, অতএব মডুলাস জেড ইজ ইকাল টু আর ইজ ইকাল টু রুটওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখি, এই যে এখানে এইটা হচ্ছে আমার বাস্তব অংশ, আর এতটুকু হচ্ছে আমার কাল্পনিক অংশ। তো মডুলাস বের করার জন্য প্রথমে কি করতে হবে? আপনাকে বাস্তব এবং কাল্পনিক অংশটাকে সিরিয়াল করে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে। বাস্তবটা একসঙ্গে, কাল্পনিক একসঙ্গে। যদি আপনাকে সিরিয়াল করে দেয়া না থাকে, এখানেও করছি, এখানেও করছি। এবার রুটওভার বাস্তব অংশের স্কোয়ার। বাস্তব বলতে এখানে এক্স মাইনাস টু, যেটা হচ্ছে আমার আই মুক্ত, আর এখানে কাল্পনিক বলতে ওয়াই, দ্যাট মিনস ওয়াই স্কোয়ার। আবার একইভাবে এখানে বাস্তব বলতে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, কাল্পনিক বলতে এখানে আয়ের সহগ, দ্যাট মিনস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এইটাই হচ্ছে মডুলাসের মান। এইটাকে আরও ভাঙানো যায়, আপাতত আমরা আর ভাঙাচ্ছি না, এতটুকুই আমরা রেখে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছি। আশা করি এখানে যারা উপস্থিত আছি, আশা করি সবাই বুঝতে পারছি আমরা। আচ্ছা, তো আশা করা যায় মডুলাসের ডিসকাশন সবাই ক্লিয়ার। অনেকেই কেউ কি ঘুমাচ্ছে কি নাকি, আমরা সবাই একটু ক্লাসে রেসপন্সিভ থাকি, কেউ না ঘুমিয়ে যায়। কোথাও না বুঝলে আমাকে কমেন্টসে জানাবো, আর বুঝে ফেললে যে ম্যাথগুলো করতে দেই আমরা সঙ্গে সঙ্গে করে ফেলবো। তো মডুলাসের আলোচনা, মডুলাস নিয়ে কারো সমস্যায় পড়তে হয় না, এটাই হচ্ছে মডুলাসের ডিসকাশন। আমরা চলে যাব পরের টপিকসে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেই টপিকসটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এখন সবাই একটু মনোযোগী থাকবো, সবাই এখানে একটু মনোযোগী থাকবো। খেয়াল করে এখানে আমরা এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্গুমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটাকে বাংলায়ও আর্গুমেন্টই সাধারণত বাংলায় আর্গুমেন্ট বলা থাকে, অনেকে এটাকে নতি বলে থাকে, বাংলায় নতি। তো আর্গুমেন্ট বা নতি, ইংরেজি শব্দ হচ্ছে আর্গুমেন্ট, বাংলা এটাকে আর্গুমেন্ট বা নতি বলে থাকে। তো আর্গুমেন্ট বা নতি বলতে কি বোঝায় এটা একটু আমরা আগে দেখি, ডিসকাশন করি আমরা। বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটিকে আর্গুমেন্ট বলে। সবাই একটু খেয়াল করবো আমরা, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে,
কে জটিল সংখ্যা, কোনো জটিল সংখ্যা বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, উৎপন্ন কোণ, যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকেই বলা হয় আর্গুমেন্ট বা নতি। বিশেষটা কীরকম আমরা দেখব, বিষয়টা কীরকম চিত্রের মাধ্যমে। এর আগে বলে নেই, আর্গুমেন্ট বলতে সাধারণত এখানে দুই ধরনের জিনিসকে বোঝায়। আর্গুমেন্ট সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট বলতে কি বোঝায়? মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ। সবাই একটু খেয়াল করব আমরা এইখানে আর এখানে ডিফারেন্স কোন জায়গায়। বলছি বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটাকে আর্গুমেন্ট বলে। এখন কোণটা কীরকম? বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে, ক্লকওয়াইজও হইতে পারে। পয়েন্ট টু বি নোটেড, উৎপন্ন কোণ বলতে ক্লকওয়াইজও হইতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে। কিন্তু এখানে মুখ্য আর্গুমেন্ট বলতে বুঝেছি আমরা বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ। এই শব্দটা উৎপন্ন ক্ষুদ্রতম কোণ যদি ক্ষুদ্রতম হয় সেইটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। এবং এখানে খেয়াল করার বিষয়, আর্গুমেন্ট বলতে মূলত মুখ্য আর্গুমেন্ট বুঝায়। একটু খেয়াল করবো আমরা কি বলছি এখানে। আমরা দেখব এই দুইটার আমরা ডেফিনিশন দিচ্ছি, আমরা চিত্রের মাধ্যমে পুরোপুরি দেখব। এখানে বলছি বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ। এই ক্ষুদ্রতম শব্দটা শিক্ষার্থীরা এখানে ছিল না, এখানে আছে ক্ষুদ্রতম কোণ। এরপর বলছি আর্গুমেন্ট বলতে মূলত মুখ্য আর্গুমেন্ট বুঝায়। এইটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্টের কনসেপ্ট, যা আমরা একটু পরে দেখব। আরেকটা আর্গুমেন্ট কি? আরেকটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট বলতে কি বুঝায়? সাধারণ আর্গুমেন্টের সঙ্গে আমরা সহজ ভাষায় বলতে পারি মুখ্য আর্গুমেন্ট ব্যতীত সকল আর্গুমেন্ট। আচ্ছা, সবাই একটু খেয়াল করবো আবার। এখানে সাধারণ আর্গুমেন্ট বলতে কি বুঝায়? মুখ্য আর্গুমেন্ট ব্যতীত, অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট বাদ দিয়ে যত আর্গুমেন্ট আছে সেই সকল আর্গুমেন্টকে বলা হয় আমার সাধারণ আর্গুমেন্ট। তাহলে আমি আবার বলতেছি, মূলত আর্গুমেন্ট বা নতি বলতে একটা কোণ বুঝায়। কীরকম কোণ? যেটা বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ওই কোণটাকেই আর্গুমেন্ট বলা হয়। এখন কোণটা অ্যান্টি ক্লক হইতে পারে, ক্লকওয়াইজও হইতে পারে। এরপর বলছি আমরা আর্গুমেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ। এখন আর অ্যান্টি ক্লক বা ক্লক বললে হবে না, যে কোনো একটা হবে যেভাবে ক্ষুদ্রতম হয়। আর আর্গুমেন্ট বলতে মূলত মুখ্য আর্গুমেন্ট বুঝায়। আমাদেরকে যখন পরীক্ষায় আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে বলবো, আমরা মূলত মুখ্য আর্গুমেন্টকেই বুঝাবো। আর এখানে বলছি আরেকটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। এটা বলতে কি বুঝায়? মুখ্য আর্গুমেন্ট ব্যতীত সকল আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট বাদ দিয়ে যা থাকে ওইটাকেই বলা হয় সাধারণ আর্গুমেন্ট। এখন আমরা প্রথমেই ডিসকাস করব মুখ্য আর্গুমেন্ট নিয়ে। এটা আমরা চিত্রায়িত রূপ দেখব, এরপরে আমরা ডিসকাস করব সাধারণ আর্গুমেন্ট নিয়ে। এখন আমরা মুখ্য আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব। মুখ্য আর্গুমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে জেড ইজ ইকাল টু, সাপোজ আপনাকে বলা হলো এক্স প্লাস আই ওয়াই, এইটার মুখ্য আর্গুমেন্ট আপনাকে নির্ণয় করতে বলা হলো। প্রথমেই সবাই খেয়াল করব, এখানে আমরা যদি চিত্রায়িত করি, এইটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এতটুকু এক্স এতটুকু ওয়াই। এইটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এতটুকু এক্স এতটুকু আমার ওয়াই। তাহলে এই যে এই বিন্দুটাকে আমরা বলতে যাচ্ছি, এইটাই হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই, এই পয়েন্টটা।
এখন আমরা বলছিলাম বাস্তবক্ষের ধনাত্মক দিকের সাথে প্রথমেই আমার কাজ, আমাকে মডুলাস ডিফাইন করতে হবে। এই যে এইটা কিন্তু আমরা মডুলাস ছিল, এটা ছিল আমার আর, আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছি, এটা ছিল আমার মডুলাস আর। তো প্রথমে মডুলাস ডিফাইন করলাম, মডুলাস ডিফাইন করার পরে এইবার বাস্তবক্ষের ধনাত্মক দিক বলতে কোনটা বোঝায়, এই যে এই পাঁচটা বোঝায়, এইটা হচ্ছে আমার মূলবিন্দু। তাহলে এইটা বাস্তবক্ষের ধনাত্মক দিক, এইটা ঋণাত্মক দিক। তাহলে বাস্তবক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা, এই যে এখানে মডুলাসের সঙ্গে যেই কোণটা, এই কোণটাকেই বলা হয়ে থাকে আমার আর্গুমেন্ট, যাকে আমরা প্রকাশ করলাম থিটার মাধ্যমে। সাপোজ আমরা থিটার মাধ্যমে প্রকাশ করলাম, সবাই খেয়াল করব এই যে থিটা। এখন খেয়াল করার বিষয়, সাধারণ আর্গুমেন্ট বললে আপনি কিন্তু ক্লকওয়াইজেও যেতে পারতেন, আপনি কিন্তু তাহলে এইভাবেও ঘুরতে পারতেন। কিন্তু যখন বলছি মুখ্য আর্গুমেন্ট, মুখ্য বলতে কি বোঝায়, ক্ষুদ্রতম। আমি যদি এইভাবে ঘুরে যেতাম, এটা কি ক্ষুদ্রতম হইতো নাকি বড় হইতো? অবশ্যই কিন্তু এটা বড় হইতো। শিক্ষার্থীরা সবাই খেয়াল করবো, আমরা যদি আমি এইভাবে ঘুরে যেতাম, এটা কিন্তু অবশ্যই বড় হইতো। মুখ্য বলতে বোঝায় ক্ষুদ্রতম। এই যে বাস্তবক্ষের ধনাত্মক দিক, এখানে এন্টি ক্লকওয়াইজ গেলে এইটা হয় ক্ষুদ্রতম কোণ। দ্যাট মিনস এইটা, এই যে থিটা, এইটাই হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। তো এইটা কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারি। যদি আপনাকে বলা হয় এখানে সমকোণী ত্রিভুজ tan থিটা ইজ ইকাল টু ওয়াই বাই এক্স, আমরা কিন্তু বলতে পারি tan থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। তো এখান থেকে আর্গুমেন্ট থিটা ইজ ইকাল টু আমরা বলতে পারি tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই যে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের, এটা কিন্তু আমরা কাজ করছি কোন কোয়াড্রেন্ট নিয়ে, এটা আমরা কাজ করছি এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে। tan ইনভার্স এটা কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের কাজ, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের কাজ। তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, যদি আমার এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, আমরা বলতে পারি জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে থিটা ইজ ইকাল টু tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখানে আমরা কেন মডুলাস ইউজ করলাম, এটার ব্যাখ্যা আমরা দিব। এখানে মডুলাস ইউজ করার কারণটা কি, ব্যাখ্যা আমরা দিব শিক্ষার্থীরা। তো এখানে আমরা এইটা যে কি বুঝবো, একটু খেয়াল করবো সবাই। এখন যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কাজ করি, যে আপনাকে বললাম সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, তো যদি আপনাকে বলা হয় জেড ইজ ইকাল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই, যে এই জটিল সংখ্যাটার মডুলাস নির্ণয় করো, তা আমরা প্রথমেই যদি এই জটিল সংখ্যাটাকে আমরা সেট করতে চাই, এইটা আমার বাস্তব অক্ষ আর এইটা হচ্ছে আমার কাল্পনিক অক্ষ। এইটা বাস্তব, এটা কাল্পনিক। তো বলেন তো এটা কোথায় আছে, এক্সটা হচ্ছে মাইনাস, মাইনাস মানে বাম দিকে, সাপোজ এই পয়েন্ট, এক্সটা হচ্ছে মাইনাস বাম দিকে, ওয়াইটা কি প্লাস, তার মানে উপরে। তো সাপোজ এই পয়েন্টটা, এতটুকু হচ্ছে আমার মাইনাস এক্স, এতটুকু হচ্ছে আমার এখানে মাইনাস এক্স, এতটুকু হচ্ছে আমার ওয়াই। তো আর্গুমেন্ট পাওয়ার জন্য আবার আমাকে কী করতে হবে, প্রথমেই মডুলাস ডিফাইন করতে হবে। এই যে এখানে এইটা হচ্ছে আমার মডুলাস, এই লাল দাগটাকে আমরা কি বলি, এই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব, দ্যাট মিনস এটা হচ্ছে আমার মডুলাস। এখন বলেন আর্গুমেন্ট বলতে আমরা কি বলছিলাম, আমরা বলছি বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে আমার জটিল সংখ্যা পর্যন্ত ক্ষুদ্রতম কোণ, পয়েন্ট টু বি নোটেড, এই যে বাস্তবক্ষ। এখন অনেকেই বলবে যেখানে এইটা হচ্ছে মডুলাস, তো যারা এই কথা বলবে তাদেরটা কিন্তু পুরোপুরি ভুল হবে। এটা কি বাস্তবক্ষের ধনাত্মক দিক? আমরা সবাই খেয়াল করব, এই যে দাগটা, এটা বাস্তবক্ষ বুঝলাম, এটা কি ধনাত্মক দিক? না বন্ধুরা, এটা কিন্তু বাস্তবক্ষের ঋণাত্মক দিক। তো মডুলাস আমাকে আর্গুমেন্ট পাওয়ার জন্য আমাকে বাস্তবক্ষের ধনাত্মক দিক হতে আসতে হবে। দ্যাট মিনস এই যে এখান থেকে এই যে দাগটা, এইটাই হচ্ছে এখানে আমার মডুলাস। আমাকে বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে এই যে জটিল সংখ্যার যে দাগটা আছে, আরের দাগ, এই পর্যন্ত যে কোণটা, এই কোণটাকেই আমার বলা হয় আর্গুমেন্ট, যেটাকে আমরা থিটা দ্বারা ডিফাইন করি। তাহলে এখানে আর্গুমেন্ট কিন্তু ভিতরেরটা নয়, বাহিরের অংশটা। সবাই খেয়াল করবো আমরা। তো এখানে যদি আপনাকে আর্গুমেন্টের মান নির্ণয় করতে বলা হয়, আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমাকে কি বলতে পারবেন আপনারা যে এখান থেকে যদি যাইতে যাইতে আমি এই পর্যন্ত আসতাম,
যদি আমি এই পর্যন্ত আসতাম তাহলে এখানে কত ডিগ্রি হইতো? আমার এই দাগটা এই পর্যন্ত, যদি আমি ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসতাম, এটা আমার কত ডিগ্রি হইতো? এটা কিন্তু আমার 180 ডিগ্রি বা পাই হইতো। আশা করি সবাই খেয়াল করতেছি যে এই পর্যন্ত যদি আমি আসতাম ঘুরতে ঘুরতে, এটাকে আমরা বলতাম 180 ডিগ্রি পাই বা পাই। আমরা কি এখন পাই পর্যন্ত আসছি নাকি তার থেকে কম আসছি? এই পর্যন্ত আসলে আমার পাই হইতো, আমরা কিন্তু এই পর্যন্ত আসি নাই, তাহলে অবশ্যই 180 ডিগ্রি বা পায়ের চেয়ে কম আসছি। তো খেয়াল করি আমরা এখানে পায়ের চেয়ে কম আসছি, এই যে পাই মাইনাস, এই কোণটা পাওয়ার জন্য আমি 180 ডিগ্রি বা পাই থেকে যদি ভিতরের কোণটা বাদ দেই, ভিতরের কোণটা বাদ দিলেই কিন্তু আমি এই কোণটার মান পাবো। আমি আবার বলতেছি, এখান থেকে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসলে হয়তো পাই, এখন পায়ের চেয়ে কম হবে। কতটুকু কম? এই যে ভিতরের অ্যাঙ্গেলটা, এই যে এতটুকু কম, তো এতটুকু বাদ দিব। এতটুকু কিন্তু আমি নির্ণয় করতে পারি কিভাবে? এতটুকু আমি নির্ণয় করতে পারি tan ইনভার্স মডুলাস y/-x। কেন? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা সমকোণী ত্রিভুজে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এই যে tan ইনভার্স লম্ব বাই ভূমি, এখানে যেইভাবে আমরা বের করছি, বাট খেয়াল করার বিষয় এখানে এই যে পরম মান দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা মনে রাখবো, এই পরম মান চিহ্নটা অনেকগুলো টেক্সট বুকে দিছে, কেউ কেউ আবার দেয় নাই। কিছু টেক্সট বুকে পরম মানটা ব্যবহার করছে মডুলাস সাইন, কিছু টেক্সট বুকে করে নাই। আমরা কোনটা করব? আপনাদেরকে আমি বলতেছি আমরা পরম মানটা অলওয়েজ ইউজ করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। কেন কমে যাবে? এই যে এখানে এই মাইনাসটা এখানে আর কাউন্টেড না। কেন? এই মাইনাসের কাজ ছিল চতুর্ভাগ বোঝানো, যে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। যখন আপনি চতুর্ভাগের কাজ করে ফেলছেন, এখানে বা এখানে কোনো চিহ্ন আর কাউন্ট হবে না। এখানে মূলত আমরা দূরত্ব নিয়ে কাজ করব। তো দূরত্ব নিয়ে কাজ করলে ভিতরের এখানে মাইনাস বা এখানে মাইনাস আমরা কিন্তু কাউন্ট করব না। এই জন্যই পরম মান চিহ্ন দিলে এটা মনে রাখতে আমার সুবিধা হবে। না হলে কি হবে? না হলে অনেকেই ভুল করে ফেলবো। তো বইয়ে দিক বা না দিক আমরা পরম মান চিহ্ন সবাই ব্যবহার করব। আশা করি পরম মান চিহ্ন ব্যবহার করার লজিকটা সবাই বুঝতে পারছি। আমি কি ঠিক বলতেছি? তাহলে এই যে এইটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র। কেউ যদি এটাকে এইভাবে লিখতে চায় π-tan ইনভার্স y/x, তাহলেও কিন্তু সমস্যা নাই। কেউ যদি এটাকে এইভাবে লিখে সমস্যা নাই। কেন? ওই যে পরম মান চিহ্নের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা সবাই জানি পরম মান থাকলে ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যায়। পরম মান দিছি আমরা এটা বোঝানোর জন্য যে এখন আর চিহ্নটা কাউন্ট হবে না। তো অলরেডি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট বের করা শিখলাম। এখনও কিন্তু আমার দুইটা কোয়াড্রেন্ট বাকি আছে, থার্ড এবং ফোর্থ। এখন আমরা চলে যাব থার্ড কোয়াড্রেন্টের জন্য, যে থার্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট কি হতে পারে। সবাই একটু খেয়াল করবো। এখানে আমরা থার্ড কোয়াড্রেন্ট, যদি আপনাকে বলা হয় সাপোজ z = -x-iy, আপনাকে বলা হলো এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট নির্ণয় করো। তো প্রথমে আমরা চিত্রায়িত রূপ দেখি। এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টের জন্য তৃতীয় চতুর্ভাগ। যদি আমরা এখানেটাকে চিত্রায়িত করতে চাই, যদি আমরা এটাকে চিত্রায়িত করি, কেমন হবে বলেন দেখি? কেমন হবে? এই যে এখানে এক্সটা মাইনাস মানে বাম দিকে, ওয়াইটাও মাইনাস, দ্যাট মিনস নিচের দিকে। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমার -x-iy। আশা করি সবাই খেয়াল করতেছি, এটা বাস্তব অংশের ঋণাত্মক দিক, দ্যাট মিনস বাম পাশে। এইটাও কাল্পনিক অংশের ঋণাত্মক, দ্যাট মিনস নিচে। কাল্পনিক অংশের প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। তার মানে এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থান করে? তৃতীয় চতুর্ভাগে। এই জটিল সংখ্যাটা আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তাহলে এখন আমার প্রথম কাজ, এই যে মূলবিন্দুর সঙ্গে যোগ করলাম, এটা হচ্ছে আমার মডুলাসের দাগ। এইবার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। আপনারা খেয়াল করছেন কি না, এই দুইটা চতুর্ভাগে আমি যে আর্গুমেন্ট থিটা ডিফাইন করছি, দুইটাই কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, দুইটাই কিন্তু অ্যান্টি ক্লক ছিল। কিন্তু এখন শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো করে খেয়াল করি, এখন যদি কেউ এটাকে এইভাবে আসতে চায়,
তারটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট হবে না। আরেকজন বলল এইভাবে যাব, আপনি কারটাকে গ্রহণ করবেন। ভালো করে খেয়াল করব, একটা হচ্ছে এই দাগে যাওয়ার জন্য আমরা বলছি বাস্তবক্ষের ধনাত্মক দিক। ধনাত্মক বলতে এই দিকটা, আপনি এখান থেকেও এই দাগে পৌঁছতে পারেন, এখান থেকেও পৌঁছাইতে পারেন। সাধারণ আর্গুমেন্ট বললে দুইটাই কারেক্ট ওয়ে, বাট সাধারণত আর্গুমেন্ট বলতে আমরা কী বুঝি? মুখ্য আর্গুমেন্ট বা বলা হয় প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল আর্গুমেন্ট, তখন কিন্তু দুইটাই কারেক্ট নয়। আপনাকে কিভাবে যেতে হবে? ক্ষুদ্রতম কোণ দেখেন তো, এইভাবে গেলে বেশি ঘুরতে হয় নাকি এইভাবে গেলে? এইভাবে গেলে কিন্তু আমার বেশি ঘুরতে হয়, বেশি ঘুরলে কিন্তু হবে না। ক্ষুদ্রতম যেভাবে আমার কম যেতে হয় সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে কালো দাগটা। তো এখানে যদি আমি ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ গেলে আমাকে কিন্তু কম ঘুরতে হবে। এখানে এই যে লাল দাগটা আমরা দিছি, এইটাকে মুখ্য আর্গুমেন্ট বলা যাবে না। তো এইটাকে যে কাউন্ট করবে তার অ্যান্সারটা ভুল হবে। মুখ্য আর্গুমেন্ট বলতে এই যে এইটাকে আমরা বুঝাবো, যেটা আমরা বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে এবং ক্লকওয়াইজ গেছি। ক্লকওয়াইজ কেন? কারণ এন্টি ক্লক গেলে কোণটা কিন্তু বড় হয়ে যায়, আমরা বলছি ক্ষুদ্রতম কোণ। তাহলে এইটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তো এইটা আমি কিভাবে নির্ণয় করব? থিটা ইজ ইকাল টু, সবাই একটু ভালো করে খেয়াল করব, এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে ঘুরতে ঘুরতে যদি এই পর্যন্ত আসতো, এই পর্যন্ত আসছে, যদি এই পর্যন্ত আসতো কত ডিগ্রি হইতো? 180 ডিগ্রি হইতো। এখান থেকে ঘুরতে ঘুরতে যদি এই বাস্তবক্ষের ঋণাত্মক দিক পর্যন্ত আসতো, আমরা সবাই জানি এইটা হয়তো পাই বা 180 ডিগ্রি। এখন কিন্তু এইটা পাই হবে না, পায়ের চেয়ে কম হবে। এখানেও কিন্তু এই পর্যন্ত আসলে, যদি আমি এখানে এই পর্যন্ত আসতাম তাইলে পাই হইতো, কিন্তু এই পর্যন্ত আসি নাই, পায়ের চেয়ে কম হবে। কতটুকু কম হবে? এই যে ভিতরের কোণটা, ভিতরেরটা কিন্তু আমরা জানি এতটুকু -x, এতটুকু -y। খেয়াল করার বিষয় শিক্ষার্থীরা, ভিতরের অ্যাঙ্গেলটা কিন্তু আমরা বের করতে পারি। এই পর্যন্ত আসলে পাই হইতো, কিন্তু এখন পায়ের চেয়ে কম হবে। কতটুকু কম হবে? এই যে ভিতরের ক্ষুদ্র কোণটা, তা আমরা কী করব? ভিতরেরটা আমরা বলতে পারি এখানে টেন ইনভার্স মডুলাস এই যে এখানে -y/-x। তো খেয়াল করার বিষয়, পয়েন্ট টু বি নোটেড, কেউ যেখানে মডুলাস না দেয় এখানে মাইনাস মাইনাস এমনিও কাটা যায়, কিন্তু খেয়াল করার বিষয় এখানে পাই মাইনাস লাগলে কিন্তু তার সূত্রটা পুরোপুরি ভুল হবে। এই সূত্রগুলো কিন্তু সব বইতে বিস্তারিত এইভাবে আলোচনা করা নাই। কাজেই যদি আমরা পুরোপুরি ক্লিয়ার না হই তাহলে কিন্তু হবে না। তবে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি বলতে পারেন? এখানে একটা ঘটনা আছে, আগে একটা মাইনাস হবে। ঘটনা এখানেই শেষ নয়, আগে একটা মাইনাস চিহ্ন হবে। কে বলতে পারবেন মাইনাস চিহ্ন কেন হবে? আচ্ছা, এখানে মাইনাস চিহ্ন হবে কেন? মাইনাস চিহ্ন হবে কারণ খেয়াল করার বিষয়, আমরা কিন্তু এখানে ক্লকওয়াইজ গেছি। পয়েন্ট টু বি নোটেড, আমরা সবাই কিন্তু কোণের সংজ্ঞা কিন্তু পড়ে আসছিলাম। আমরা পড়ছিলাম কি আমরা কোণের সংজ্ঞা? যদি আমরা ক্লকওয়াইজ যাই ওই কোণটাকে বলা হয় ঋণাত্মক কোণ, আর যদি ক্লকওয়াইজ ঘুরি, ঘড়ির কাঁটার দিকে ঘুরি, কোণের আগে কিন্তু আমাকে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। আশা করি সবার মনে আছে। এই জন্যই এটা ক্লকওয়াইজ যাওয়ার কারণে আগে একটা মাইনাস চিহ্ন হয়েছে। তা আমরা সামারি করে লিখতে পারি যে থিটা ইজ ইকাল টু, বলতে পারি আমরা -পাই ইনভার্স 10 ইনভার্স y/x। আমরা সূত্রটাকে এইভাবে আমরা চাইলে মাইনাস দিয়ে গুণ করতে পারতাম, গুণ করলাম না মনে রাখার সুবিধার জন্য। আমরা চাইলে মাইনাস দিয়ে গুণ করতে পারতাম, গুণ করলাম না। এইভাবেই এই দুইটার প্যাটার্ন বোঝার সুবিধা। তাকায় দেখেন, এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, খালি এখানে প্লাস আর এখানে অতিরিক্ত আগে একটা মাইনাস আছে। কেন? এটা ছিল এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এখানে মাইনাস কেন? কারণ এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ গেলে আগে একটা ঋণাত্মক চিহ্ন হয়। আমি এখানে 3টা কোয়াড্রেন্টের আর্গুমেন্ট নিয়ে আলোচনা করলাম। আমাদের হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। যদি আমাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট, সাপোজ বললাম জেড ইজ ইকাল টু, আপনাকে বলা হইল x - iy। এটা সবাই আমরা বুঝতেছি এটা কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট। তো যদি বলা হয় এইটার আর্গুমেন্ট নির্ণয় করার জন্য, প্রথমে আমরা চিত্র থেকে দেখি। আমাদের চিত্র আঁকতে চাই, এটা কিন্তু আমার চতুর্থ চতুর্ভাগ, এতটুকু x, এতটুকু -y। তো এখানে আবার আমি এখানে প্রথমেই যোগ করলাম, এই যে এখানে এটা হচ্ছে আমার মডুলাস যোগ করলাম। এখন আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট কিন্তু আমরা বারে বারে বলে আসছি বাস্তবক্ষের ধনাত্মক দিক। তো বাস্তবক্ষের ধনাত্মক দিক বলতে কিন্তু এই দিকটা,
এটা হচ্ছে বাস্তব অক্ষের ঋণাত্মক দিক, এইটা হচ্ছে আমার বাস্তব অক্ষের ধনাত্মক দিক। ঘুরে কেউ যদি এখান থেকে এইভাবে ঘুরে আসতে চায়, তারটা কি ক্ষুদ্রতম হবে? তারটা কিন্তু ক্ষুদ্রতম হবে না। আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্টের জন্য ক্ষুদ্রতম হওয়া লাগবে। দ্যাট মিনস এইভাবে ঘুরলে আমার হবে না, আমাকে কিভাবে ঘুরতে হবে? এখানেও আমাকে ক্লকওয়াইজ ঘুরতে হবে। এই যে এখানে ত্রিভুজের ভিতরে যেই কোণটা থিটা, যেটা এইটাই হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট, কারণ এখানে এইভাবে ঘুরলে আমাকে ক্ষুদ্রতম কোণ পাওয়া যায়। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ভিতরেই আছে। তো এইখানে আমরা সরাসরি বলতে পারি থিটা ইজ ইকাল টু, সরাসরি বলতে পারি টেন ইনভার্স কি বলতে পারি যে মাইনাস ওয়াই বাই এক্স। থিটা ইজ ইকাল টু আমরা বলতে পারি টেন ইনভার্স, এই যে এখানে মাইনাস ওয়াই, উপরে হচ্ছে ওয়াইয়ের মান, নিচে হচ্ছে এক্সের মান, পরমান চিহ্ন দিব কারণ এই চিহ্নটা এখানে কাউন্ট হবে না। আর এখানে আগে একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে বলেন তো? এই যে এখানেও কিন্তু আমরা ক্লকওয়াইজ গেছি, তো যেহেতু আমরা ক্লকওয়াইজ গিয়েছি, এখানেও কিন্তু আগে একটা আমাদেরকে ঋণাত্মক চিহ্ন দিতে হইবে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছি। এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হইবে। যদি আপনারা মাইনাস চিহ্ন না দিয়ে থাকেন, আপনাদের এইটা কিন্তু কাটিয়ে দেওয়া হইবে। কাজে অবশ্যই এখানে একটা মাইনাস হবে। কেন? ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কাজ করতে হইলে আমাকে ক্লকওয়াইজ যেতে হয়, আর ক্লকওয়াইজ মানেই হচ্ছে কোণের আগে আমাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এটাকেই আমরা বলতে পারি, এটাকেই আমরা এখানে বলতে পারি, এই মাইনাসটা কাউন্ট না করলে হয়, এটাকেই আমরা বলতে পারি ফোর্থ কোয়াড্রেন্টের জন্য মুখ্য আর্গুমেন্ট বের করার সূত্র। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। হ্যাঁ, কেউ যদি চায় এই মাইনাস তুলে ফেলবে, সেটাকে এইভাবে লিখতে পারে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, কারণ এখানে এই মাইনাসটা পরবর্তীতে আর থাকবে না। তো কেউ যদি চায় যে এইটাকে বক্স করবে, এইটাকেও বক্স করতে পারে, কোনো সমস্যা নাই, কারণ এখানে আর এই চিহ্নটা আর কাউন্ট হবে না। তা আমরা একটু চারটা কোয়াড্রেন্টের সামারি করি, সবাই একটু খেয়াল করি। এখানে যদি আপনাকে চারটা কোয়াড্রেন্টের আর্গুমেন্ট বের করার সামারি বলতে বলা হয়, প্রথম কোয়াড্রেন্টের সূত্র কী ছিল? টেন ইনভার্স সরাসরি ওয়াই বাই এক্স, থিটা ইজ ইকাল টু ছিল এইটা, এখানে থিটা ইজ ইকাল টু। দ্বিতীয় কোয়াড্রেন্টে ছিল থিটা ইজ ইকাল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা ছিল আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে আমার কি ছিল? থার্ড কোয়াড্রেন্টে আগে একটা মাইনাস ছিল, ভিতরে পাই মাইনাস। আমরা কিন্তু চাইলে মাইনাস দিয়ে গুণ করতে পারতাম। আমরা অ্যাজ এ প্যাটার্ন ফরম্যাটটা বোঝার জন্য সহজে মাইনাসটাকে আমরা বাহিরে রাখতেছি। তো এখানে ছিল টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, এটা ছিল আমার এখানে থিটা ইজ ইকাল টু ছিল এইটা। আর ফোর্থ কোয়াড্রেন্টে আমার থিটা ছিল মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এইটা হচ্ছে আমার চারটা কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে হলে এই সূত্র, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, সেক্ষেত্রে আমার এই সূত্র, এইটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, সেক্ষেত্রে এই সূত্র, আর এইটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, সেক্ষেত্রে এই সূত্র। তো যদি আমরা এটাকে সামারি আকারে তুলে রাখতে পারি অ্যাজ এ সামারি, তাহলে আমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে। পরীক্ষায় আসলে কিন্তু আমার চিত্র আঁকার প্রয়োজন নেই, আমাকে চিত্র আঁকতে হবে না, শুধুমাত্র এই বিষয়গুলো আমাকে সরাসরি অ্যাপ্লাই করে দিলেই হবে। কিন্তু আমরা বুঝে নিলাম যে সূত্রগুলো আসলে কিভাবে ডেভেলপ করা হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারতেছি। সবাই দেখি এইবার কে কেমন বুঝতেছি। আমি দুইটা এক্সারসাইজ দিব, দুইটা আপনাদের করতে দিব, আমাকে দ্রুত কমেন্টস করে জানিয়ে দেব, দ্রুত। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারতেছি। এখন আপনাদেরকে আমি দুইটা কাজ করতে দেই, রেসপন্স চাই। আশা করি সবাই ক্লাসে রেসপন্সিভ থাকবো। আমি দুইটা কাজ দিচ্ছি, আমাকে বের করে দিব। সাপোজ আপনাকে বললাম জেড ইজ ইকাল টু -1 -√3i, এইটার আর্গুমেন্ট কি হবে? সবাই আমাকে বের করে দেই। আমি কমেন্টসের অপেক্ষায় থাকলাম। এইটার আর্গুমেন্ট কি হবে? এটার আর্গুমেন্ট কি হবে? সবাই আমাকে বের করে দেই। এটার আর্গুমেন্ট কি হবে? আই এম ওয়েটিং। এইটার আর্গুমেন্ট কি হবে? এখন আমি ওয়েটিং আসছি, আমাকে একটু সবাই এটার আর্গুমেন্ট কি হবে বের করে দিই আমাকে।
আলম হোসেন নূর। আচ্ছা, আলম হোসেন নূর মেবি আপনি জয়েন করছেন এই মাত্র বা পরে জয়েন করছেন, এই জন্য আপনি বুঝেন নাই। আপনি এখানে সামারিটা দেখতে পারেন। ফার্স্ট কোয়াড্রেন্ট হলে আর্গুমেন্ট এই সূত্র, সেকেন্ড হলে এই সূত্র, থার্ড হলে এইটা, ফোর্থ হলে এইটা। আপনাকে বোঝার জন্য আমাদের ক্লাসটা রেকর্ডিং থাকবে, আপনাকে পরে একটু বিস্তারিত দেখে নিতে হবে, কারণ এর আগে আর অনেক কিছু ছিল। তো যদি এইমাত্র কেউ জয়েন করে থাকি তার বুঝতে একটু সমস্যা হইতে পারে, তো এটা আমরা পরবর্তীতে আমরা ভিডিওটা দেখে নিব, ভিডিওটা রেকর্ডেড থাকবে, দেখে নিব আমরা। ক্যামেরা দূরে নিতে বলতেছে, ক্যামেরা ক্লিয়ার না? আচ্ছা, সবাই একটু আমাকে এটা আর্গুমেন্ট রেসপন্স করে জানা দিই, আর্গুমেন্ট কি হবে। অলরেডি অনেকে আমাকে বলছেন, মাত্র একজন অ্যান্সার দিছে, দুইজন। আমাদের এখানে JM রাসেল মাহমুদ, আমাদের ডাক্তার সাহেবকে আমরা দেখতে পাচ্ছি, ডাক্তার সাহেব রাসেল মাহমুদ সাহেব। আচ্ছা, কই সবাইকে হারিয়ে গেলাম আমরা? আমাকে এটার অ্যান্সার আশা করি কেউ কি বুঝে নেই, আমরা এটা তো বোঝার কথা, আমরা খুব চেষ্টা করছি চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য। এইটার আর্গুমেন্ট কি হবে আমি দেখতে যাচ্ছি যে কারা কারা আমাকে অ্যান্সার দেয়, তা দিচ্ছি আমরা। অলরেডি আমাকে দুই তিনজন দিচ্ছে, জাস্ট মানটা আমাকে বলেন, আমি কিন্তু সূত্র দেখতে চাই নাই, আমি মান চাইছি, ভ্যালুটা কত হবে, ভ্যালুটা কত হবে এইটা আমি জানতে চাচ্ছি এখানে। আচ্ছা, লেটস সি, আমরা দেখি এখানে এটার উত্তর আমাদের কি হইতে পারে। আমরা বোর্ডটা মুছে ফেলতে যাচ্ছি, আমরা বোর্ডের অংশটা মুছে ফেললাম। তো যদি আমরা এইটার আর্গুমেন্ট বের করতে চাই, আমাকে বলেন জাস্ট সূত্রটা কি হবে। এখানে আমাকে দেওয়া আছে জেড ইজিক্যাল টু -1 -√3i। এইটা কোন কোয়াড্রেন্টে, এটা বুঝলেই আমার কাজ শেষ। এক্সটা হচ্ছে মাইনাস বাম দিকে, ওয়াইটাও মাইনাস নিচের দিকে, দ্যাট মিনস এই বিন্দুটা আমার থার্ড কোয়াড্রেন্টে। তা আপনি যদি এইটা বুঝতে পারেন যে এই বিন্দুটা যে জটিল সংখ্যা আপনাকে দেওয়া আছে, এটার চিত্রায়িত রূপ হবে থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্ট বললেই তো আমাদের কাজ শেষ। আমরা বলতে পারি এখানে যে আর্গুমেন্ট হবে থিটা ইজিক্যাল টু, আমরা বলতে পারি এখানে থিটা ইজিক্যাল টু কী হবে, থিটা ইজিক্যাল টু ছিল থার্ড কোয়াড্রেন্টে হইলে আগে একটা মাইনাস, এরপরে পাই মাইনাস 10 ইনভার্স y/x। এখানে y কত বলেন, এখানে y হচ্ছে -√3, এই যে -√3, x হচ্ছে -1। তাহলে এই ছিল সূত্রটা, এখানে সূত্র ছিল, একটাকে আমি মুছে ফেলছি, পাই মাইনাস 10 ইনভার্স y/x। এই যে y হচ্ছে -√3, x হচ্ছে আমার -1। তো এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে শিক্ষার্থীরা এই যে এখানে পাই মাইনাস, এখানে তো এই মাইনাস এমনিতেও আমরা কাউন্ট করব না, যেহেতু পরম মান ব্যবহার করছি, মাইনাস কাটা যায়, কাটা না গেলেও আমরা কাউন্ট করব না, কারণ পরম মান চিহ্ন ব্যবহার করছি আমরা। শুধুমাত্র 10 ইনভার্স √3 আমাকে বলতে পারবেন 10 কতর মান √3? 10 কিন্তু 60 ডিগ্রির মান হচ্ছে √3, 60 বলতে এখানে হচ্ছে π/3, 10 60 ডিগ্রির মান √3। দ্যাট মিনস বলতে পারি এইটার পরিবর্তে, আচ্ছা ভালো ক্যাচ দিতে পারলাম না, এইটার পরিবর্তে আমরা বলতে পারি এখানে যে এইটার মান হচ্ছে আমার, এইটার মান কত, এইটার মান হচ্ছে আমার π/3। তো এখন এখানে আমরা পাচ্ছি এই যে মাইনাস পাই মাইনাস π/3, দ্যাট ইজ 2π/3। অনেকেই কারেক্ট আনসার দিচ্ছেন, যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ, যারা পারি নাই আশা করি এখন বুঝতে পারছি। এরপরে আশা করি আমরা আর্গুমেন্ট পারবো। হ্যাঁ, আমি এখানে লিখে দিব বাংলায়, আমরা লিখে দিব আর্গুমেন্ট ইজিক্যাল টু, আর্গুমেন্ট থিটা ইজিক্যাল টু -2π/3। আশা করি বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল দেই, যেহেতু এইটা অনেকেই পারে নাই, আপনাদের জন্য আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, আরেকটা সুযোগ। জেড ইজিক্যাল টু আপনাদেরকে বলা হইলো 2 -2 + 2i। এইটার আর্গুমেন্ট কি হবে আমাকে নির্ণয় করে দেই, দেখি এইটাকে বের করতে পারি। আপনাদেরকে দ্বিতীয় সুযোগ দেওয়া হলো, এইটা অনেকেই পারছে অনেকেই পারে নাই। এইটার আর্গুমেন্ট কি হবে -2 + 2i। দেখি এইটার আর্গুমেন্ট কে বলতে পারি। সবাই কেমন আছি? আমরা সবাই ভালো আছি নাকি? আমাকে বলেন
সবাই কি মোরা ভালো আছি? আসলে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো খুবই সুন্দর হয়, প্রত্যেকটা ভাষাই সুন্দর। আঞ্চলিক ভাষায় কথা, বিভিন্ন অঞ্চলের ভাষায় কথা বলা এবং শোনা খুবই আসলে শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, যদিও আমি খুব একটা পারি না। আপনাদের কোচিংয়ে পড়ি না, দেখলে প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই, এখানে যে কেউ ক্লাস করতে পারেন। এটা আমাদের ফেসবুক লাইভ, এটা পাবলিক ক্লাস, আপনি তো করতেই পারেন, আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করতে পারেন। এখানে ক্লাস করার জন্য আমার কাছে একাডেমিক্যালি পড়া জরুরি না, যে কেউ এই ক্লাস করতে পারি। এবং আমাদের যে কোনো ফ্রেন্ড, এইচএসসির পরীক্ষার্থী ব্যাচ, পরীক্ষার্থী যে কোনো বন্ধু, অথবা আমাদের রানিং ব্যাচ, অথবা যারা এসএসসি পরীক্ষায় অলরেডি উত্তীর্ণ হয়েছে, তারাও এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে, সবার জন্য উন্মুক্ত। অ্যান্সার অনেকেই দিয়েছে 135 ডিগ্রি 3π/4। আচ্ছা আচ্ছা, বরিশাল্লা কথা আমিও কিছু পারি। মুই, অসম্ভবত মুই বলে যে মনুর ডালে লবণ দেশো না দেবা, কথাটা কেমন বলেন তো? মনুর ডালে লবণ দেশো না দেবা, নাও হইতে পারে, আমি বরিশালের না। আচ্ছা, ভুল হলে মাফ করে দিবেন। এখানে চলে আসি আমরা, অনেকেই উত্তর দিয়ে ফেলছি আমরা, দেখি হইলো কি না, কি হয়। অনেকেরটা হয়ে গেছে অলরেডি। এখানে থিটা ইজ ইকাল টু, এটা কোন কোয়াড্রেন্টে আমাকে বলেন তো? যদি আপনাকে বলতে বলা হয় যে এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে, এইটা কিন্তু আমার -2 + 2, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্টে। এই যে এই পয়েন্টটা, এইটাই হচ্ছে আমার এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই বিন্দুটা কিন্তু আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো যদি সেকেন্ড কোয়াড্রেন্ট, আমরা কী জানি, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমাকে যেতে হয় অ্যান্টি ক্লক। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমাকে যেতে হয় অ্যান্টি ক্লক। এইটাকেই কিন্তু আমরা থিটা বলে আসছিলাম। তো আমরা ইজিলি বলতে পারি থিটার মান হবে, এই পর্যন্ত আসলে পাই হইতো, এখন পাই হবে না, পায়ের চেয়ে কম হবে। কতটুকু কম হবে? ওই যে আমাদের সেম সূত্র, tan ইনভার্স y/x। এখানে y হচ্ছে 2, x হচ্ছে -2। তাহলে এই যে এখানে y এর মান 2, x এর জায়গায় -2। এখন ক্যালকুলেশন করব, এখানে পাই মাইনাস, এখানে 2 কাটা থাকবে -1। আমরা কিন্তু বলছি পরম মান চিহ্নের কারণে মাইনাসটা কাউন্ট হবে না, আমরা এই জন্যই পরম মান চিহ্নটা ব্যবহার করতেছি যেন ভুল না হয়। তাহলে tan ইনভার্স 1, tan কতর মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1, দ্যাট মিনস π/4। তাহলে এইটার এখান থেকে আমরা বলতে পারি এইটার মান হচ্ছে আমার π/4। তা এখন এখানে লসাগু করলে আমরা বলতে পারি 3π/4। তাহলে এইটাই হচ্ছে আমার আর্গুমেন্টের মান। আশা করি সবাই বুঝতে পারছি। তো অনেকেই আমরা পারছি। হ্যাঁ, 3π/4 বলতে এখানে 135 ডিগ্রি বোঝায়। 3π/4 বলতে 135 ডিগ্রি বোঝায়। তো সেক্ষেত্রে যারা 135 লিখছি বা 3π/4 লিখছি, সবারটাই হয়েছে। আপনারা সবাই পারিছেন, আপনারা সবাই পারিছেন। এটা কোন দেশি ভাষা কে বলতে পারবো? আপনারা বেগুন পারিছেন, এটা কোন দেশি ভাষা দেখি কারা বলতে পারি। আচ্ছা, বারে বারে আমি তো আগেই বলছি কোচিংয়ে পড়া জরুরি না, আমার কাছেও পড়া জরুরি না। আমাকে জাস্ট জানাই ক্লাসটা আমরা এনজয় করতেছি কিনা, কতক্ষণ ক্লাস হইলো। আসলে আমি জানি না কেন জানি সময় খুব দ্রুত চলে যায়, যখন বাসায় থাকি সারাদিন সময় পার হইতে চায় না, আর এখন ক্লাস শুরু করলেই মনে হয় সময় চলে যাচ্ছে খুব দ্রুত। আপনাদের কী মনে হচ্ছে, ক্লাস কি আমরা এনজয় করতেছি? আমাকে একটু মেসেজে সব জানতে পারি। ক্যামেরাটা দূরে নেবেন। আচ্ছা, আমাদের ফিজার ক্যামেরার খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, ক্যামেরা ফিজা আমরা ক্যামেরা ঠিক করার চেষ্টা করতেছে এখানে। বাকিটা কি সবাই দেখতে পাচ্ছি আমার লেখা? আমার বোর্ডটা কি ক্লিয়ার? আমার কি স্টুডেন্ট খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, তার দেখতে একটু প্রবলেম হচ্ছে। বাকিদের কি অবস্থা আমাকে বলি তো। আচ্ছা, নোয়াখালী ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অনেকেই উত্তর দিতে পারছেন, যেটা হচ্ছে নোয়াখালী ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হ্যাঁ যারা নোয়াখালী তারা ভালো বলতে পারছেন। আরেকটা ল্যাঙ্গুয়েজ আমি বলবো একটু পরে, জিজ্ঞেস করবো। তো এইটা হয়ে গেছে, এখন আমি বোর্ডটা মুছে ফেলতে যাচ্ছি। বোর্ডটা আমি মুছে ফেলবো। সবাই কেমন আছি আমরা একটু জানাতে পারি যে ক্লাস কেমন লাগতেছে। আমি বোর্ডটা মুছে ফেলতে যাচ্ছি। বোর্ডটা মুছে ফেলে এখানে এখন একটা নোট আমরা লিখবো, খুবই গুরুত্বপূর্ণ নোট। সবাই খেয়াল করবেন, আমি কিন্তু আলোচনা করছি মুখ্য আর্গুমেন্ট নিয়ে, সাধারণ আর্গুমেন্ট নিয়ে কোনো আলোচনা কিন্তু করিনি এখনও। এখন একটা নোট সবাই লিখবো ভালো করে, নোট সবাই লিখবো।
মুখ্য আর্গুমেন্টের সীমা কত? মুখ্য আর্গুমেন্টের সীমা হচ্ছে আমার -পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল পাই। আমাকে কেউ কি বলতে পারবো? এখানে খেয়াল করার বিষয়, মুখ্য আর্গুমেন্টের সীমা, এখানে মুখ্য আর্গুমেন্ট বলতে আমি ডিফাইন করছি থিটা দ্বারা। তাহলে মুখ্য আর্গুমেন্ট থিটা, এটা সীমাটা হচ্ছে -পাই থেকে পায়ের মধ্যে। এখানে খেয়াল করার বিষয়, আমি এই জায়গায় ইকুয়াল দিলাম, কিন্তু এখানে ইকুয়াল দিলাম না কেন? একটা হচ্ছে -পাই থেকে পায়ের মধ্যে হওয়া লাগবে। দ্বিতীয় কথা, প্রশ্ন থাকে আপনি এই জায়গায় ইকুয়াল দিলেন কেন, এখানে কেন ইকুয়াল দিলেন না? কোশ্চেনটা আমাদের অর্থ জানা দরকার। চলো আমরা এটা দেখে ফেলি, কেন দিলাম না একটু খেয়াল করবো। আমরা বলছি মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় যে যেইভাবে অ্যাঙ্গেলটা ক্ষুদ্রতম হয়, যেভাবে ঘুরলে আমার কোণটা ছোট হয়। আচ্ছা বলেন তো, যদি কোনো বিন্দু এই ঘরে থাকে, এই যে বাস্তবক্ষের ঋণাত্মক দিকে, মনে করেন একটা জটিল সংখ্যা এই পয়েন্ট আছে, এখানে আছে, ঠিক এখানে আছে, এদিকেও নাই এদিকেও নাই, এখানে আছে। এখন তো আপনি এই দিকে যতটুকু ঘুরবেন, এই দিকে তো আপনি সেম পরিমাণ ঘুরবেন, এখানে যতটুকু এখানে ঠিক ততটুকুই হয়। আমার কথা কি বুঝতেছি আমরা? ভালো করে খেয়াল করব, যদি একটা বিন্দু, জটিল সংখ্যার একটা বিন্দু যদি বাস্তবক্ষের এখানে থাকে, এখন যদি আপনাকে আর্গুমেন্ট নির্ণয় করতে বলতে হয়, আপনি বুঝেন সাধারণত মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় যেইভাবে গেলে ক্ষুদ্রতম হয়। এখন এখানে যতটুকু এখানে তো অতটুকুই হয়, এইটাও পাই এইটাও পাই। পার্থক্য কি? এইটা হচ্ছে আমার -পাই আর এইটা কিন্তু আমার +পাই। তাহলে এই ক্ষেত্রে আমি কোনটা গ্রহণ করব? এই ক্ষেত্রে যদি আমার বাস্তবক্ষের ঋণাত্মক দিকের উপর হয়, দুইটার ক্ষেত্রে অ্যাঙ্গেল সেম, একটা ক্লকওয়াইজ হওয়ার কারণে মাইনাস আর একটা অ্যান্টি ক্লক হওয়ার কারণে প্লাস, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু ক্লকওয়াইজেরটাকেই গ্রহণ করব। অর্থাৎ যেটা পাই এইটাকে আমরা গ্রহণ করব, এইটাকে গ্রহণ করব না। তো যদি বিন্দুটা এখানে থাকে, আমার মুখ্য আর্গুমেন্ট হবে পাই, নট -পাই, পাই হবে। এই জন্য এখানে খেয়াল করি, যদি পাই আর -পাই কাউন্ট করি, এই যে পাই যদি আপনি কাউন্ট করে ফেলেন, এই যেটা এইটার আর্গুমেন্ট হচ্ছে পাই, তাহলে কি -পাই আর কাউন্ট হবে? কাউন্ট কিন্তু হবে না। যদি এইটা কাউন্ট হয়ে যায়, এইটা কিন্তু আর কাউন্ট হবে না। আশা করি সবাই বুঝতে পারছি। এই জন্য এখানে ইকুয়াল হইলে এখানে আর ইকুয়াল হবে না। আশা করি সবাই ক্লিয়ার। আমাকে একটু কমেন্টস জানাতে পারি যে এই মুখ্য আর্গুমেন্টের সীমার ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা। আমাকে একটু কমেন্টস জানাতে পারি যে মুখ্য আর্গুমেন্টের বিষয়টা সবাই বুঝতে পারছে কিনা। তো মুখ্য আর্গুমেন্টের সীমা হচ্ছে এটা, সবাই মনে রাখবো। আরেকটা বিষয়, সেকেন্ড নোট, এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার নোট, মুখ্য আর্গুমেন্ট এটা কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু সবাই কমেন্টস করে জানিয়ে দেই যে মুখ্য আর্গুমেন্টের সীমা এখানে ইকুয়াল হইল, এখানে কেন হইল না, সবাই কি বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেই। আচ্ছা, আমি কি বলছি, এখানে যদি এইটা -পাই এটা +পাই, দুইটা একই জিনিস, একটা অ্যান্টি ক্লক আর একটা ক্লকওয়াইজ, এরকম ক্ষেত্রে আমরা মুখ্য মান হিসেবে, মুখ্য আর্গুমেন্ট হিসেবে ধনাত্মকটাকেই কাউন্ট করব, ঋণাত্মক কাউন্ট করব না। তো যদি আমরা ধনাত্মকটা কাউন্ট করে ফেলি, তখন তো আর এইটা গ্রহণযোগ্য হবে না। তা আমরা এখানে +পাইটাকে কাউন্ট করছি, তাই এখানে ইকুয়াল হয়েছে, এখানে আর ইকুয়াল হবে না। এটাই হচ্ছে উত্তর। সেকেন্ড নোট, গুরুত্বপূর্ণ নোট, মুখ্য আর্গুমেন্ট থিটা হলে সাধারণ আর্গুমেন্ট ইজিক্যাল টু হবে, সাধারণ আর্গুমেন্ট ইজিক্যাল টু হবে 2n পাই প্লাস থিটা। সবাই একটু ভালো করে খেয়াল করব, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এইটা আমাদের এইচএসসির অনেক শিক্ষার্থীরাই কিন্তু জানে না, এইটা অনেকেই জানে না। সবাই ভালো করে খেয়াল করব, মুখ্য আর্গুমেন্ট থিটা হলে সাধারণ আর্গুমেন্ট হবে 2n পাই প্লাস থিটা। যেখানে n কি, n হচ্ছে আমার, যেখানে n হচ্ছে বিলংস টু বা এলিমেন্টস অফ n, মানে ন্যাচারাল নাম্বার, যেখানে আমার nটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। আশা করি সবাই খেয়াল করতেছি। n
বিলংস টু এন, এটা বলতে আমরা বোঝাচ্ছি ন্যাচারাল নাম্বার। সবাই খেয়াল করবো এটা, এই যে সূত্রটা আমরা লিখলাম এখানে, যে আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট থিটা হলে সাধারণ আর্গুমেন্ট 2n পাই প্লাস থিটা, থিটাটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, থিটা কি মুখ্য আর্গুমেন্ট, আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখান থেকে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এনের মান কিন্তু 1 2 3 4 5 6 চলতেই থাকবে। এই জন্যই বলা হয় কোনো জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট হয় মাত্র একটা, কোনো জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট হয় মাত্র একটা, কিন্তু সাধারণ আর্গুমেন্ট অসংখ্য হতে পারে। কোনো জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট হয় মাত্র একটা, কিন্তু সাধারণ আর্গুমেন্ট অসংখ্য হইতে পারে, কারণ এনের মানের উপর বেস করে। কেন 2n পাই বললাম একটু খেয়াল করে দেখবো আমরা। 2n পাই, এই যে 2 পাই বলতে এই জিনিসটাকে বলা 2 পাই বলতে একবার পূর্ণ ঘূর্ণন বুঝায়, একবার পুরাপুরি ঘোরা হলে এটাকে বলা হয় 2 পাই পরিমাণ। তো এর সঙ্গে আপনি থিটা যদি যোগ করে দেন, আপনি যেই চতুর্ভাগে ছিলেন আপনি কিন্তু ওই চতুর্ভাগে পৌঁছে যাবেন। আমি আবার বলতেছি, এইটাকে একবার ঘুরলে আমরা বলে থাকি 2 পাই। তো 2 পাই একবার ঘুরি, দুইবার ঘুরি, তিনবার ঘুরি, এরপরে যদি আমি থিটা যোগ করে দেই, আমার জটিল সংখ্যা যেই চতুর্ভাগে ছিল, সাপোজ যদি আমার এই চতুর্ভাগে থাকে, তাহলে আমার এইটা কিন্তু আমার থিটা। যদি আমার এই চতুর্ভাগে থাকে তখন কিন্তু এখান থেকে ঘুরে এতটুকু আমার থিটা। আশা করি সবাই বুঝতে পারছি, এই জন্যই বলা হয় 2n পাই প্লাস থিটা। তো সামারি হচ্ছে জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট একটা হবে, সাধারণ আর্গুমেন্ট অসংখ্য হইতে পারে। কার উপর ডিপেন্ড করে? এনের মানের উপর। এনটা কি? স্বাভাবিক সংখ্যা। এই হচ্ছে আমাদের আর্গুমেন্টের আলোচনা। আমরা আমাদের মুখ্য আর্গুমেন্টের আলোচনা, আর্গুমেন্ট টপিকস আমরা শেষ করে দিব। লাস্ট এক্সাম্পল, আমি বোর্ডটা মুছতে যাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারছি। আমাকে একটু কমেন্টস করে দেখতে পারি, আমাকে একটু কমেন্টস করে বলতে পারি যে আমরা বুঝতে পারছি কিনা। সবাই একটু কমেন্টসে আমাকে জানিয়ে দেই যে আমরা ব্যাপারটা বুঝতে পারছি কিনা। অনেকেই বলতেছেন আবার বলার জন্য। আচ্ছা, আমি আরেকবার বলি। প্রথম কথা, মুখ্য আর্গুমেন্টের সীমা হবে -π থেকে +π-এর মধ্যে। কেন -π থেকে +π? আমি বলছি এখানে খেয়াল করি, যদি একটা জটিল সংখ্যা সাপোজ এই পয়েন্টে থাকে, এই পয়েন্টে থাকলে যদি এখানে আমার থাকে, এখন আমি কিভাবে যাব? আমরা বলছি মুখ্য আর্গুমেন্ট বলতেই বোঝায় ক্ষুদ্রতম কোণ, যেইভাবে গেলে আপনাকে কম ঘুরতে হয়। এখন যদি জটিল সংখ্যা এখানে থাকে, আপনি এখান থেকে যতটুকু ঘুরবেন, এখান থেকে কিন্তু একই পরিমাণ ঘুরবেন। বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে ঘুরতে হয়, তাহলে এখানে যতটুকু, এখানে কিন্তু ঠিক অতটুকুই ঘুরতে হয়। পার্থক্য কি? এইটাকে বলা হয় +π আর এইটাকে বলা হয় -π। তো এখন এই পয়েন্টের জন্য এদিক থেকে ঘুরলে -π, এখান থেকে ঘুরলে +π। এখন কোনটাকে আমরা গ্রহণ করব? তো যখন এন্টি ক্লক আর ক্লক ঘুরলে একই পরিমাণ অ্যাঙ্গেল পাওয়া যায়, তখন আমরা গ্রহণ করব ধনাত্মকটাকে। কোনটাকে? যেটা ধনাত্মক কোণ। ধনাত্মক কেন? এটা এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে এখানে এইটার মুখ্য আর্গুমেন্ট, যদি বলা হয় এই পয়েন্টের মুখ্য আর্গুমেন্ট কত, আমি কিন্তু এখানে -πটাকে কাউন্ট করব না, আমি কাউন্ট করব +πটাকে। এই জন্যে আমরা বলছি মুখ্য আর্গুমেন্টের সীমা এই যে পায়ের ক্ষেত্রে ইকুয়াল ম্যাক্সিমাম পাই, কিন্তু এখানে যদি প্লাসটা কাউন্ট করে ফেলি, এখানে -π তো আর কাউন্ট হবে না, -π থেকে বড় হবে, তাই এখানে আমরা ইকুয়াল সাইন দেই নাই, কারণ এটা একই অ্যাঙ্গেল। কোনটা গ্রহণ করব? +πকে আমরা গ্রহণ করব। তো যদি আমরা +πকে গ্রহণ করি, তাহলে -πকে আর কাউন্ট হবে? কাউন্ট হবে না। এই জন্য এখানে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল নাই। আর এখানে বলছি আমরা মুখ্য আর্গুমেন্টকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে সাধারণ আর্গুমেন্ট হচ্ছে 2n পাই প্লাস থিটা। 2n পাই কেন? সাধারণ আর্গুমেন্ট বলতে এন্টি ক্লক, ক্লকওয়াইজ যে কোনোটাই হইতে পারে। তো 2n পাই বলতে বোঝায় পূর্ণ ঘূর্ণন, একবার ঘুরে আসলে এটাকে বলা হয় 2n পাই। 2 পাই বলা হয় 2 পাইয়ের গুণিতক। এর সঙ্গে যদি আপনি থিটা যোগ করেন, তাহলে আপনি কিন্তু যেই চতুর্ভাগে ছিল জটিল সংখ্যা, ওই চতুর্ভাগে পৌঁছে যাবেন। তো এনটা কি? এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দ্যাট মিনস এনের মানের উপর সাধারণ আর্গুমেন্ট কিন্তু অসংখ্য হইতে পারে।
এই জন্যই বলা হয় জটিল সংখ্যায় মুখ্য আর্গুমেন্ট হচ্ছে একটাই হয়, কিন্তু সাধারণ আর্গুমেন্ট অসংখ্য হইতে পারে। আশা করি সবাই বুঝতে পারছি। এই দুইটা ইনফরমেশন ভালো করে আমরা মনে রাখার চেষ্টা করব, ভালো করে মনে রাখার চেষ্টা করব। আমাকে সবাই একটু কমেন্টস করতে পারি সে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেকেই আমাকে একটু কনসেপ্ট যদি আপনারা বুঝতে পারেন আমি মজা পাই, আসলে আনন্দ পাই। ক্লাস স্টুডেন্টরা বুঝতে পারলে আনন্দ পাই। যখন আমি সরাসরি ক্লাস নেই, যারা আমার ক্লাস করে অভ্যস্ত, আমি চেষ্টা করি আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট যেন ক্লাস বুঝতে পারে, ওইভাবে বোঝানোর জন্য, এক কথা বারে বারে বলার জন্য। তো এখানেও যদিও আমি সবাইকে দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, তবুও আমি আশা করি যে আপনারা বুঝতেছেন এবং আনন্দ পাচ্ছেন। আপনাদের বেশি কষ্ট দিব না। আরেকটু আমরা আর্গুমেন্টের টপিকসই আজকে শেষ করে, আমার ইচ্ছা ছিল বর্গমূল নির্ণয় করা শেখাবো, কিন্তু আসলে সময় যেন খুব দ্রুত চলে যায়। অলরেডি 123 1 ঘন্টা 23 মিনিট। আসলে জানি না, যদি আমরা সময়কে ধরে রাখতে পারতাম তাহলে তো খুব ভালো হইতো। যে সময়কে যদি আমরা ধরে রাখতে পারতাম, যে খুবই অল্প সময় হইতো। আমি লাস্ট একটা এক্সাম্পল দিব, আপনাদের কাজ দিব, এটা করেই আমরা চেষ্টা করব আজকে সমাপ্তি করার জন্য। সবাই খেয়াল করব, আমরা এখানে যেটা আমরা বলতে যাচ্ছি, আপনাকে একটা জটিল সংখ্যা আমরা বই থেকে একটা এক্সাম্পল এখানে বাছাই করব। আচ্ছা, এইটা এক্সাম্পল বাছাই করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জটিল সংখ্যার পোলার আকার একটু আমরা আলোচনা করে নেই। জটিল সংখ্যার পোলার আকার একটু আমরা আলোচনা করে নেই। জটিল সংখ্যার পোলার আকার এইটা বলতে কি বোঝায়? যারা আমরা ক্লাস 9-10-এ পোলার স্থানাঙ্ক পড়ে আসছি, যারা 9-10 ইন্টার ফার্স্ট পেপার সরল রেখে আমরা পোলার স্থানাঙ্ক পড়ে আসছি, তারা কিন্তু আমি জানি পোলার আকার বলতে আমরা বুঝাই আর থিটা। আমরা আর থিটা পোলার বলতে আমাদের প্যারামিটার ছিল আর থিটা। তো এখানে আরটা কি? এখানে আরটাকে আমরা বলে থাকবো মডুলাস। এখানে আরটা হচ্ছে আমার মডুলাস, আর থিটা কি? থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট। সবাই খেয়াল করবো, আমরা জটিল সংখ্যার পোলার আকার বলতে আমরা বুঝবো এখানে আরটা হচ্ছে মডুলাস, আর থিটা কি? থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন যদি আপনাকে বলা হয় জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, এইটার মডুলাস এবং আর্গুমেন্ট যদি বলা হয় পোলার আকারে প্রকাশ করো, পোলার মানে কি? আমার এই যে আর লাগবে আর হচ্ছে আমার থিটা লাগবে। আচ্ছা বলেন দেখি, এখান থেকে আমরা এক্স ইজ ইকাল টু কি আমরা বলতে পারি আর কস থিটা? এটা কিন্তু আমরা ফার্স্ট পেপারে শিখে আসছি। আমরা ফার্স্ট পেপারে সরল রেখায় পোলার স্থানাঙ্ক আমরা দেখে আসছি। এক্স ইজ ইকাল টু বলতে পারি আর কস থিটা, আর ওয়াই ইজ ইকাল টু বলতে পারি আমরা আর সাইন থিটা। এটা কিন্তু আমরা জানি এখানে এক্স ইজ ইকাল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা। আর কীভাবে বের করতে হয় আমরা একটু আগে দেখে আসছি, আর ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আরটা মানে কি? আর মানে হচ্ছে আমার মডুলাস জেড। আমরা একটু আগে দেখে আসছি যেখানে আর বলতে আমরা বুঝাই মডুলাস জেড। এই যেখানে এইটা হচ্ছে আমার আর এক্স ইজ ইকাল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা। তো যদি আমাকে পোলার আকার বলে এই যে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, বলেন তো এখানে এক্স বলতে কি? এই যে আমরা এক্সের মান বসাই দিই আর কস থিটা, এই যে এখানে আর কস থিটা প্লাস আইটাকে রেখে দিলাম। ওয়াইয়ের মানটা কি? ওয়াইয়ের মান হচ্ছে আমার এখানে আর সাইন থিটা। তো এখান থেকে যদি আমরা আর কমন নেই, আমরা বলতে পারি কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। এই যে এইটাই হচ্ছে আমার জটিল সংখ্যার পোলার আকার। শিক্ষার্থীরা খুবই ইজি একটা বিষয়, এইটাই হচ্ছে আমার জটিল সংখ্যার পোলার আকার। যেখানে আমি উল্লেখ করে দিচ্ছি আরটা কি? আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা কি? থিটা কিন্তু আমার হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। থিটা বলতে আমরা কিন্তু এখানে মুখ্য আর্গুমেন্ট বোঝাচ্ছি, যেটা আমাকে বের করতে হবে। তাহলে পোলার আকার এখানে এই যে যদি আমাকে পোলার আকারে প্রকাশ করতে বলে, দ্যাট মিন্স এক্সের জায়গায় আর কস থিটা, ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা। তো যদি আমি এখান থেকে আর কমন নেই কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা, এটাই হচ্ছে পোলার আকার। আরটা কি? আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটাকে আমরা বলে থাকি মডুলাস জেড। আর থিটা কি? থিটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এখানে আমি থিটার সূত্র লিখি নাই। কেন লিখি নাই বলো তো? কারণ থিটা ডিপেন্ড করে কোন চতুর্ভাগে আছে।
থিটা ইজিক্যাল টু আমি লিখি নাই, কেন লিখলাম না? কারণ ফার্স্ট চতুর্ভাগে যেই সূত্র সেকেন্ড চতুর্ভাগে তো একই সূত্র নয়, তাই আমরা বলে দিচ্ছি থিটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছি। এইবার আমরা একটা লাস্ট অঙ্ক করে ক্লাস শেষ করে দিব। একটু কমেন্টস দেখি, সবাই একটু আমাকে কমেন্টসে জানাই যে ক্লাস বুঝতেছে কিনা। আমাকে সবাই একটু কমেন্টস করি, যারা এখানে আসছি। ফিজা, তীর্থ, সীমান্ত, আবির, তাজরিয়ান, মম, তারপর হচ্ছে ফজলুল করিম, নাজমুল, আখি, অয়ন, অনেকেরই নাম দেখতে পাচ্ছি। লাবিব, ফাহমিদা, শিলা, আশরাফুল, সামিয়া, আফসানা। তো যারা এখানে আসি সবাই একটু আমাকে কমেন্টসে জানিয়ে দেই যে আমরা ক্লাস বুঝতে পারতেছি কিনা, যে পোলার আকারটা সবাই ক্লিয়ার কিনা। যেহেতু আমরা পোলার স্থানাঙ্ক ফার্স্ট পেপারে পড়ে আসছি, এটা সবাই বুঝতে পারার কথা। তো সবাই আমি একটু সরে গেলাম, যারা চাই বোর্ডের স্ক্রিনশট নিয়ে রাখি আমরা। এখন আমরা আজকে ক্লাস শেষ করে দিব একটা ফাইনাল ম্যাথ করে। একটা ম্যাথ করে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছে কিনা? এখানে অবশ্যই আমরা আর এর মান বসাবো, এখানে আর এবং থিটার মান আমরা বসাবো। আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথ করলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছি। চলো আমরা একটা ম্যাথ করি, আজকের ফাইনাল ম্যাথ। আমরা একটা ম্যাথ করে ফেলি, তারপরে আমরা ক্লাস শেষ করে দিব। আমি বোর্ডটা মুছে ফেলি, ঠিক আছে বন্ধুরা? বোর্ডটা মুছে ফেলি, আমার প্রিয় শিক্ষার্থীরা। মুছে ফেললাম। আচ্ছা, এটা থাক এখানে। আচ্ছা, এটা লাগবে। তো একটু খেয়াল করি আমরা, আপনাদেরকে বলা হইলো একটা আপনাদের অঙ্ক দিলাম, লাস্ট ম্যাথ, আজকের টপিক্সের লাস্ট ম্যাথ, বইয়ের ম্যাথ 5-i/2 - 3i। আপনাকে বলো এই জটিল সংখ্যার মডুলাস কত, যে মডুলাস নির্ণয় করো। মডুলাস, দ্যাট মিন্স মডুলাস ইজ ইকাল টু হোয়াট? আর্গুমেন্ট ইজ ইকাল টু হোয়াট? আর্গুমেন্ট থিটা ইজ ইকাল টু হোয়াট? মডুলাস বলতে আমরা আর বলে থাকি, আর ইজ ইকাল টু হোয়াট? আরেকটা বললাম পোলার কোঅর্ডিনেটস, আপনাকে বলো পোলার আকারে প্রকাশ করো। তিনটা বিষয়, মডুলাস কত, আর্গুমেন্ট কত, আর পোলার আকার। তিনটা কোশ্চেন এটারই, মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার, তিনটা আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে এই জটিল সংখ্যার জন্য। আমরা কি নির্ণয় করতে পারিব? আমরা কি আসলেই পারিব? পারা উচিত। কি বলেন আপনারা? খেয়াল করার বিষয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ঘটনা আসছে, ঘটনাটা ঘটিয়া গেছে। ওই ঘটনা যেই পর্যন্ত ক্লিয়ার না করব আমি কিন্তু এই তিনটা বের করতে পারবো না। কি ঘটনা? এখানে কিন্তু এইটা কিন্তু আমার সাধারণ আকারে নেই। আমরা বলছি জটিল সংখ্যার সাধারণ আকার কোনটা? x+iy। আসলে এইটা কি বলছি আমরা? বাস্তব অংশটা আলাদা, কাল্পনিক অংশটা আলাদা। আমাকে জটিল সংখ্যার যে কোনো কাজ করতে গেলে প্রথম কাজ আমাকে বাস্তব আর কাল্পনিক অংশ দুইটাকে আলাদা করতে হবে। এখানে কি আলাদা আছে? এই যে এখানে বাস্তব অংশ, কেমনে বুঝলাম? আই নাই, আই বিহীনটাকে বলা হয় বাস্তব অংশ। এখানে একটা কাল্পনিক, কেমনে বুঝলাম? সাথে আই আছে। তো যদি আই থাকে এটা কাল্পনিক, যদি আই মুক্ত থাকে বাস্তব, যেটা গত ক্লাস করি নেই তার জন্য বললাম। এখানে কিন্তু দেখেন উপরেও আই নিচেও আই, এখানে কিন্তু মিক্স আকার আছে। তাহলে এইটাকে আমার এই আকারে বানাইতে হবে, বানিয়ে এরপরে আমাকে মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার নির্ণয় করতে হবে। আমরা কীভাবে নির্ণয় করব? প্রথম কাজ, এইটাকে এই আকারে বানানোর জন্য আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা বলতে কি বোঝায়? অনুবন্ধী জটিল সংখ্যা বলতে, খেয়াল করব আমরা, অনুবন্ধী জটিল সংখ্যা বলতে কি বোঝায়? এইটা বলতে যদি আপনাকে বলা হয় z = x+iy, এটার অনুবন্ধী প্রকাশ করা হয় z বার দ্বারা। কি দ্বারা? z বার। আর অনুবন্ধী বলতে বোঝায় কাল্পনিক অংশের আগে যেই চিহ্নটা আছে এইটার বিপরীত চিহ্ন। কোন অংশের? কাল্পনিক অংশের আগের চিহ্নটাকে বিপরীত করে দিব। এখানে আছে প্লাস, তাহলে এই যে এখানে x - iy, এই যে প্লাসটাকে আমরা মাইনাস করে দিছি, এইটাকে বলা হয় এইটাকে বলা হয় এইটার অনুবন্ধী জটিল সংখ্যা। সবাই কি খেয়াল করতেছি? আরেকটা এক্সাম্পল দেই। সাপোজ আপনাকে বলা হলো z = -2 - 3i, বলা হলো এটার অনুবন্ধী কত? অনুবন্ধী বলতে z বার। এটা যদি z হয় এইটা হবে আমার z বার। তো z বার বলতে আমরা কি বুঝাবো? এই যে এখানে এই -2 এর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই যে বাস্তব আর কাল্পনিক অংশের মাঝে যেই চিহ্নটা আছে
এই চিহ্নটার বিপরীত চিহ্ন আমরা ব্যবহার করব। দ্যাট মিনস এখানে হবে +3i। তাহলে এইটা মাইনাস হয়ে এটা প্লাস, এইটা দুটাকে বলা হয় একটা অপরটার অনুবন্ধী জটিল সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এইটাকে আমার সাধারণ আকার বানানোর জন্য কি করতে হবে, আমাকে নিচে লবে এবং হরের অনুবন্ধী রাশি দিয়ে, খেয়াল করব সবাই, হরের অনুবন্ধী, এটার অনুবন্ধী কত, 2 + 3i। এই যে এখানে 2 + 3i দিয়ে আমরা গুণ করব। কার অনুবন্ধী, হরের অনুবন্ধী রাশি দিয়ে। অনেকক্ষণ হয়ে গেছে। আমরা এখানে হরের অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে আমরা গুণ করব। সবাই খেয়াল করব, আমরা এখানে এই যে জটিল সংখ্যাটাকে এই আকারে প্রকাশ করার জন্য হরের অনুবন্ধী, হর কোনটা, এই যে এইটা 2 - 3i, এটার অনুবন্ধী বলতে প্লাস হবে, এইটা দিয়ে লব হরকে গুণ করব। তো গুণ করে দেখি আমরা এখানে কি হয়। এখানে আমার নিচে হয় a² - b², নিচে হচ্ছে a² - b², আর উপরে দিয়ে গুণ করে দেই, 5 × 10, 3 × 5 = 15i, তারপরে -2i, এখানে প্লাসে মাইনাসে -3i²। আমরা উপরে গুণ করে দিছি, আর নিচে a + b × a - b, দ্যাট মিনস a² - b²। সবাই হারিয়ে না যায়, এই তো আর কিছুক্ষণ, ক্লাস প্রায় শেষ পর্যায়ে আমাদের, আরেকটু আমরা অপেক্ষা করি। তাহলে এই যে এখানে বলতে পারি 2², দ্যাট মিনস 4, আর এখানে এটা কিন্তু 9i²। আমাদের কি মনে আছে, 9i², i² মান কত ছিল, আর এখানে আমরা পাচ্ছি এখানে 10, 15i - 2i, দ্যাট মিনস 13i, আর এখানে পাচ্ছি আমরা i² মান কিন্তু -1 ছিল। শিক্ষার্থীরা, আমি এই পাশটা মুছে ফেলতে যাচ্ছি, আমাদের এই পাশটা মুছে ফেলি অংশটা। একটু খেয়াল করবো, এখানে আমরা একটু খেয়াল করব, এই যে এখান থেকে আমরা বলতে চাই, এখান থেকে আমরা বলতে চাই এখানে এই যে নিচে কিন্তু i² মান -1, আমরা সবাই জানি i² = হচ্ছে -1, এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। তো যদি -1 হয়, নিচে হবে এখানে 4, এটা -1 হলে প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস এখানে 4 + 9, আর এখানে 10, এটা প্লাস হবে, দ্যাট মিনস 13, এখানে পাচ্ছি আমরা 13 + 13i। সবাই খেয়াল করবো, এখান থেকে এখানে আমাদের এই যে এটা i² -1, তাহলে মাইনাসে +9, আর এখানে 10 থেকে 3 যোগ করলে 13 + 39, দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি 13 + 13i বাই হচ্ছে 13। যদি আমরা কাটাকাটি করে দেই, আমরা পাচ্ছি 1 + i। খেয়াল করি সবাই, এই যে ফরম্যাটটা আমরা পাইলাম, এইটা হচ্ছে আমার জটিল সংখ্যার সাধারণ আকার। এইটাকে ক্যালকুলেট করতে করতে আমরা এই পর্যন্ত পাইছি। এখন কিন্তু মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার তিনটাই বের করা পসিবল। সবাই একটু দেখে নেই, আমরা বোর্ড মুছে ফেলবো, একটু দেখে নেই, আমরা বোর্ড মুছে ফেলবো। আমাদের ম্যাথ প্রায় শেষ। এখানে সবাই কি বুঝতে পারছে কিনা আমাকে একটু কমেন্টসে জানাতে পারি, আচ্ছা, সবাই আশা করি আমরা বুঝিতে পারিয়াছি, ঠিক আছে কি সবাই, আমরা একমত, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমরা বের করে ফেলি কিছু দরকার, আমাদের আর দরকার। আর কে বের করব, এই পাশে লিখতেছি আমরা, r = √x², x বলতে 1² প্লাস y বলতে i এর সহগ, y বলতে কার সহগ, i এর সহগ, কত, কিছু নাই মানে 1, দ্যাট মিনস 1²। তাহলে r এর মান পাচ্ছি আমরা √2। তারপর থিটা আর্গুমেন্ট, থিটা = আমরা বলতে পারি এটা কোন কোয়াড্রেন্ট, এটা কিন্তু আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, যেহেতু এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, থিটা = বলতে পারি আমরা সরাসরি 10 ইনভার্স y হচ্ছে 1, একশো কিন্তু আমার 1, i এর সহগ 1, 101, দ্যাট মিনস এইটাকে বলতে পারি আমরা π/4। থিটাও পেয়ে গেলাম শিক্ষার্থীরা, এটা হচ্ছে আর, এইটা থিটা। এইবার পোলার আকার বলতে আমরা কি বলছিলাম, যে = আমরা বলছিলাম এখানে আর কমন নিয়ে বলছিলাম যে cos θ + i sin θ। আশা করি সবার মনে আছে, আর cos θ i sin θ। বোর্ড কি দেখা যাচ্ছে, সবাই কি বোর্ড দিতেছেন না? যদি মান বসায় দেই, আর এর মান কত, আর এর মান হচ্ছে √2 cos θ, cos থিটার মান কত,
থিটার মান আমরা কাজ করব এখানে যদি আমরা থিটা বসায় দেই, পয়েন্ট টু বি নোটেড, যদি থিটা বসায় দেই এরপরে কিন্তু অ্যাঙ্গেল বের করবো না। বেটার অপশন এখানে আমরা এটাকে এইভাবেই রাখবো, এইভাবেই রাখবো, লিখে দিব যেখানে যেখানে থিটা ইজ ইকাল টু π/4। সবাই একটু খেয়াল করবো, এখানে দেখা যাচ্ছে, সবাই একটু খেয়াল করবো এই থিটার মানটা এখানে আমরা বসাইতে পারতাম, যদি বসাই, যদি এখানে থিটার মান বসায় দেই এরপরের লাইনে কে কিন্তু আবার cos π/4 এর মান বসাবো না, বসাইলে কিন্তু আর পোলার থাকবে না। যদি এখানে cos π/4 লিখি এরপর যদি আর মান বসায় দেই যে cos 45 মানে হচ্ছে 1/√2, তাহলে কিন্তু পোলার থাকবে না, অঙ্ক কাটা দেবে। তাই বেটার অপশন এখানে আর এর মান বসাবো, থিটাকে থিটাই রেখে দিব, খালি উল্লেখ করে দেব যেখানে থিটা ইজ ইকাল টু π/4। তাহলে আমাদের মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার তিনটাই কিন্তু হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট পর্ব। আজকে আমরা একটা টপিক্স নিয়ে আলোচনা করলাম, বর্গমূলের টপিক্স বা ঘনমূল বা ফোর্থ রুট, চতুর্থ মূল, ওগুলো আজকে আমরা সময় স্বল্পতার কারণে করিতে পারলাম না। আপনাদের ক্লাস আমরা চেষ্টা করছি ক্লাসটাকে ভালো করে বোঝানোর জন্য। যদি আমরা ক্লাসটা সবাই ভালো করে বুঝে থাকি, পরে আবার একটু ভিডিও দেখে নিব, রেকর্ডেড থাকবে ফেসবুকে, এবং আমরা ভিডিওটাকে সবাই বেশি বেশি শেয়ার করব। যদি ক্লাসটা সবাই বুঝে থাকি, যদি ক্লাসটা আমরা স্ক্রিনশট দিতে পারি, যদি ক্লাসটা সবার ভালো লাগে বুঝে থাকি, আমরা সবাই এটাকে বেশি বেশি শেয়ার দিব এবং আমাদের বন্ধুদেরকে আমাদের পেজে, আমাদের যে ম্যাথের যে পেজটা আছে, পেজটা লাইক দেওয়ার জন্য বলবো এবং ফলো করার জন্য বলবো। আশা করি সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকেন। এবং এই অনুযায়ী আপনাদের কাজ দেই, একটা কাজ, জটিল সংখ্যার ধর্মাবলী সবগুলো বইতে আপনারা পাবেন। জটিল সংখ্যার ধর্মাবলী, এই কাজটা জটিল সংখ্যার ধর্ম বা প্রপার্টিস এখানে আমি লিখে দিচ্ছি, জটিল সংখ্যার ধর্ম এই জিনিসটা সবাই আমরা সবগুলো বইতেই দেওয়া আছে, সবাই একটু ভালো করে দেখব। জটিল সংখ্যার ধর্ম এই বিষয়টা সবগুলো বইতেই ডিসকাস করা আছে। এইটা আমরা নিজ দায়িত্বে একটু দেখে নিব, এইটা আমি এখানে আলাদা করে আলোচনা করব না, ম্যাথ করার সময় যেখানে দরকার আমি ডিসকাস করব। এটা সবাই একটু, প্রতিটা বই দেওয়া আছে, সবাই একটু দেখে নিব। যেহেতু আমাদের জটিল সংখ্যার বেসিক ডেভেলপমেন্ট হয়ে গেছে, এইটা আমরা সবাই আশা করি বুঝতে পারবো। যেখানে আর্গুমেন্টের আলোচনা আমরা করছি, অনুবন্ধী জটিল সংখ্যা ওইটাও আমরা আলোচনা করছি, সবাই একটু এটা যে কোনো পাঠ্যপুস্তক থেকে আমরা দেখে নিব, আশা করি সবাই বুঝতে পারবো। তো এখানে বাট রেডিয়ান ইউজ করা বেটার। হ্যাঁ, এখানে কেউ যদি ডিগ্রি ইউজ করা যাবে কিনা, এখানে ডিগ্রিতে অ্যান্সার বের করলে হবে না এমন না, কিন্তু বেটার অপশন হচ্ছে আপনাকে পাইয়েই করতে হবে রেডিয়ানের মাধ্যমে। যদি আপনি ডিগ্রিতে করেন অনেক সময় আপনাকে মার্কস কেটে দিতে পারে। আমরা অবশ্যই শুধু এখানে না, ফার্স্ট পেপারে পোলার স্থানাঙ্ক, ত্রিকোণমিতির যে কোনো কাজেই বেসিক হয়ে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করা। তা আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করব, ডিগ্রিতে লিখবো না, লিখলে ভুল হবে এমন না, কিন্তু লিখলে আমাকে কেটে দিতে পারে, আমরা অলওয়েজ রেডিয়ান আকারে লিখব। আশা করি সবাই উত্তর পাইছি। তো আজকে এই পর্যন্তই থাক, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার লেকচার 3 নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেরা আবার দেখবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিবেন, এবং আমি কমেন্টস এবং লাইক চাই। আশা করি সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।